আচ্ছা ভাই আমরা শুরু করি। 20 জনের মতো হয়েছে, এনাফ, শুরু করে নিই। দেখ আমরা কোথায় ছিলাম, আমরা ঠিক আগের মতো হইতেছে আমরা কোষীয় অঙ্গাণু নিয়ে পড়তেছিলাম। আমাদের আজকেই হইতেছে কোষীয় অঙ্গাণুর শেষ ক্লাস, মানে কোষের ভিতরে যা যা যাবতীয় আছে সব কিছুই হইতেছে আজকেই আমাদের শেষ। এরপরে হচ্ছে কোষের ভিতরে বাকি কিছু থাকবে না, ঠিক আছে? তো আমাদের বাকি মেবি ছিল হচ্ছে রাইবোজোম। আমি রাইবোজোম নিয়ে আজকে দেখাইতে চাচ্ছি। রাইবোজোম মানে কি, এখানে রাইবো ওয়ার্ডটা আসছে হচ্ছে রাউন্ড থেকে। আর তোদেরকে শুরুতেই বলছিলাম জোম ওয়ার্ডটা যেখানেই পাবি, জোম বলতে ভাইয়া কী বোঝায়? জোম বলতে ভাইয়া হচ্ছে বস্তু বুঝাইতেছে, বা বডি যেটাকে বলি আর কি আমরা। তাহলে দেখ আমরা রাইবোজোম বলতে বুঝাইতেছি আমরা রাউন্ড বস্তু, মানে গোলাকার যে সকল বস্তু থাকে সেগুলোকে আমরা কি বলি? রাইবোজোম বলতেছি। রাইবোজোম ভাইয়া কোষের মধ্যে কীভাবে থাকে ভাইয়া? রাইবোজোম কোষের মধ্যে আমাদের দুইভাবে থাকতে পারে, এটা কিন্তু অলরেডি তোরা জানোস। একটা হচ্ছে মুক্তভাবে থাকতে পারে, আর একটা হইতেছে কীভাবে থাকতে পারে, আমাদের হচ্ছে সম্পৃক্ত বা সংযুক্ত আকারে থাকতে পারে। সংযুক্ত কার সাথে সংযুক্ত থাকবে ভাইয়া? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে সংযুক্ত থাকতে পারে। আর মুক্তটা আলাদা নিজের মতো করেই থাকতে পারে। তাহলে দেখ ভাইয়া রাইবোজোম নামটা কোত্থেকে আসছে? রাইবোজোম নামটা আসছে হচ্ছে রাইবোজোম যেহেতু গোলাকার বস্তু, এই জন্য রাইবোজোমকে আমরা কি বলি? রাইবোজোম বা রাউন্ড যে বস্তু বলি আর কি। রাইবোজোম ভাইয়া দুইভাবে থাকতে পারে। দুইভাবে মানে কি ভাইয়া? দুইভাবে মানে হইতেছে একটা মুক্তভাবে থাকতে পারে, আর একটা হচ্ছে রাইবোজোম হচ্ছে সংযুক্ত আকারে থাকতে পারে। সংযুক্ত মানে কি ভাইয়া? সংযুক্ত মানে হইতেছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে লেগে থাকতে পারে। যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে লেগে থাকবে তখন সেটাকে আমরা কি বলি মনে আছে? যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে আমাদের রাইবোজোম লেগে থাকবে তখন সেটাকে কি নামকরণ করি? তোদের কি মনে আছে? আচ্ছা যদি মনে না থাকে আমি মনে করাই দিচ্ছি। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যখন থাকে তখন সেটাকে আমরা বলি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অথবা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলি, কিন্তু লাস্ট ক্লাসেই দেখাইছিলাম। আচ্ছা এরপরে এই রাইবোজোম গঠন হয় কীভাবে ভাইয়া? রাইবোজোম গঠন হইতেছে আমাদের দুইটা পদার্থ দিয়ে। দুইটা পদার্থ কি? দুইটা পদার্থ হচ্ছে একটা আরএনএ, আরেকটা হচ্ছে ভাইয়া প্রোটিন। আরএনএ প্লাস প্রোটিন, এই দুইটা দিয়ে হচ্ছে ভাইয়া আমাদের রাইবোজোম গঠন হয়। তাহলে দেখ আরএনএ কি, তোদের কি মনে আছে আরএনএ কি ছিল আমাদের? আরএনএ হচ্ছে যে আমাদের ওই যে আমাদের বংশগতির ধারক বাহক হিসেবে কাজ করে, আমাদের জেনেটিক যে ইনফরমেশনগুলো সেগুলো জেনিয়ে যায়, সেরকমই হচ্ছে যে একটা হচ্ছে আরএনএ। আর প্রোটিন কি ভাইয়া? আমাদের যে কোনো বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য কি লাগবে? প্রোটিন লাগবে। আর রাইবোজোম ভাইয়া কীভাবে তৈরি হয়? আরএনএ প্লাস প্রোটিন দিয়ে তৈরি হয়। দেখ এই রাইবোজোমের ওয়ার্ডটা কোত্থেকে আসছে? তোরা যদি আমি আরএনএ কি জিনিসটা যদি বুঝাইতে চাই, আরএনএ বলতে বোঝায় রাইবো নিউক্লিক অ্যাসিড। রাইবো নিউক্লিক অ্যাসিড, এই রাইবো নিউক্লিক অ্যাসিড প্লাস প্রোটিন এই দুইটা মিলে ভাইয়া কি হয়েছে? রাইবোজোম হয়েছে। রাইবোজোমকে যখন গতকাল তোদেরকে কোনো একটা সাপেক্ষে মেবি দেখাইছিলাম, রাইবোজোমকে ভাই একটা নামে ডাকি। ওই নামটা কি ভাইয়া? রাইবোজোমকে হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি বলি। কেন প্রোটিন ফ্যাক্টরি বলি? এটা কিন্তু অনেক সুন্দর একটা কারণ আছে, আর এটা কিন্তু তোদের টেস্ট পরীক্ষায় প্রচুর আসে। আমরা কোন অঙ্গাণুকে, কোষীয় কোন অঙ্গাণুকে প্রোটিন ফ্যাক্টরি বলি? সেটা হচ্ছে রাইবোজোমকে বলি। কেন বলি আমি তোদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। ধর একটা সেল আঁকলাম, এই সেলের ভিতরে ভাইয়া কি থাকে? নিউক্লিয়াসটা থাকতেছে। আর ধর এখানে হচ্ছে যে আমাদের রাইবোজোম, গোলাকার গোলাকার রাইবোজোম আছে, ঠিক আছে? আর এই যে সেলের ভিতরে ভাইয়া কি আছে? নিউক্লিয়াসের ভিতরে কি আছে ভাইয়া? ডিএনএ আছে। ডিএনএ না, ধর হচ্ছে যে হ্যাঁ ডিএনএ আছে। এই ডিএনএ থেকে ভাইয়া কি তৈরি হয়? ডিএনএ থেকে তৈরি হয় এমআরএনএ। আর ওই এমআরএনএ থেকে ভাইয়া ওই এমআরএনএগুলো রাইবোজোমের কাছে আসে, দেন ওগুলা কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। তাহলে দেখ ভাইয়া কী হইতেছে? আমাদের কোষের ভিতরে নিউক্লিয়াসের মধ্যে ভাইয়া কী থাকে? ডিএনএ থাকে। ওই ডিএনএ থেকে ভাইয়া কী তৈরি হয়? এমআরএনএ তৈরি হয়। ওই এমআরএনএ গিয়ে রাইবোজোমের কাছে যাবে, রাইবোজোমের কাছে গিয়ে সেটা কি তৈরি করবে? প্রোটিন তৈরি করবে। এটারও কিন্তু একটু মারপ্যাচ আছে, তোদেরকে বলছিলাম অ্যাকচুয়ালি প্রোটিন না, এটা কি তৈরি করে ভাইয়া? এটা হচ্ছে পলিপেপটাইড চেইনগুলোকে সংযুক্ত করে। মনে আছে লাস্ট ক্লাসে বলছিলাম যে পলিপেপটাইড চেইন সংযোগ করে। এখন কথা হলো ভাইয়া পলিপেপটাইড চেইন কি? লাস্ট ক্লাসেও বলছি, আবার একটু দেখাই দিতেছি। ধর অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড, এরকম ছোট্ট ছোটো গোল্লা গোল্লা আমাদের কাছে অ্যামাইনো অ্যাসিড আছে। এই অ্যামাইনো অ্যাসিডগুলোর মাঝখানে যেই টাইপের বন্ধন সেটাকে আমরা বলি পেপটাইড বন্ধন। এরকম পেপটাইড বন্ধন যেহেতু অনেকগুলো আছে এই জন্য এটাকে আমরা কি বলি? পলিপেপটাইড বলি। পলি মানে কি ভাইয়া? পলি মানে বোঝায় অনেকগুলা। তাহলে দেখ এই পলিপেপটাইড গঠন করতে ভাইয়া কি সাহায্য করে? এই পলিপেপটাইড গঠনটা করতে সাহায্য করে রাইবোজোম।
আর পলিপেপটাইড বন্ধনটা গঠন কেন ইম্পর্টেন্ট, আমাদের হচ্ছে যে প্রোটিন তৈরি করার জন্য ইম্পর্টেন্ট। এই জন্য ভাইয়া রাইবোজোমকে আমরা কী নামে ডাকি ভাইয়া, রাইবোজোমকে হচ্ছে আমরা প্রোটিন নামে, রাইবোজোমকে হচ্ছে আমরা প্রোটিন তৈরি কারখানা বলি। তোদেরকে বুঝাইতে পারছি ব্যাপারটা? রাইবোজোমের ব্যাপারটা কি তোরা বুঝছস? আচ্ছা, রাইবোজোমকে আরেকটা নামেও ডাকতে পারি, বলতে পারবি কি? একদম শুরু ক্লাসে বলছিলাম, কেউ একজন বলতে পারবি? বলতো রাইবোজোমকে আমরা আরেকটা নামে ডাকি। একটা তো ডাকতি হচ্ছে প্রোটিন তৈরি কারখানা বলি, আরেকটা নামে ডাকি যেটা আমি শুরু ক্লাসে বলছিলাম, একদম ফার্স্ট ক্লাসে। রাইবোজোমকে হচ্ছে আমরা ইউনিভার্সাল হচ্ছে অর্গানালি বলি বা সার্বজনীন অর্গানালি বলি। ইউনিভার্সাল অর্গানালি, অথবা বাংলাতে এটাকে আমরা কি নামে ডাকি? সার্বজনীন অঙ্গাণু নামে রাখি। সার্বজনীন অঙ্গাণু বলতে পারি। কেন বলি? কারণ ভাইয়া এই রাইবোজোম হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক দুইটা সেলেই থাকে। তাহলে আমাদের প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক দুইটা সেলেই ভাইয়া কি পাওয়া যায়? রাইবোজোম যেহেতু পাওয়া যায়, এই জন্য ভাইয়া রাইবোজোমকে আমরা কি নামে ডাকি? রাইবোজোমকে হচ্ছে আমরা সার্বজনীন অঙ্গাণু বলতেছি। বুঝতে পারছোস কেন বলতেছি? তাহলে রাইবোজোমকে আমরা দুইটা নামে ডাকতে পারি। দুইটা নাম কি ভাইয়া? একটা হচ্ছে প্রোটিন তৈরি কারখানা বলতেছি বা প্রোটিন ফ্যাক্টরি বলতেছি। কেন বলতেছি ব্যাখ্যা কিন্তু দিয়ে ফেলছি, সৃজনশীলে যখন ক্ষতে আসবে আশা করি দিতে পারবি। কি হয়, আমাদের ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, ওই এমআরএনএগুলো যখন রাইবোজোমের কাছে আসে তখন সেগুলো হচ্ছে পলিপেপটাইড চেইনগুলোকে সংযোগ করে, আর এই পলিপেপটাইড চেইন সংযোগ করার মাধ্যমে এগুলো কী তৈরি করে ভাইয়া? প্রোটিন তৈরি করে। এই জন্য রাইবোজোমকে ভাইয়া কি বলি? প্রোটিন তৈরি কারখানা বলি। রাইবোজোমকে ভাইয়া আরেকটা নামেও ডাকতে পারি, সেটা হচ্ছে সার্বজনীন অঙ্গাণু। কেন বলি ভাইয়া? কারণ সেটা হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক এবং হচ্ছে যে ইউক্যারিওটিক দুইটা সেলেই পাওয়া যায়। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এই যে রাইবোজোম আমাদের শেষ। রাইবোজোম কিন্তু কীভাবে গঠন হয়? আর একটা কোশ্চেন আসতে পারে, রাইবোজোম ভাইয়া তৈরি হয় আরএনএ প্লাস প্রোটিন দিয়ে তৈরি হয়। রাইবোজোমের মধ্যে কী থাকবে? আরএনএ থাকবে এবং হচ্ছে যে আমাদের প্রোটিন থাকবে। প্রোটিনের ব্যাপারটা তো বলেই ফেলছি। আর এই যে আরএনএগুলো হচ্ছে যে রাইবোজোমের কাছে আসে, এই জন্য রাইবোজোমটা কী দিয়ে তৈরি? আরএনএ প্লাস প্রোটিন দিয়ে তৈরি। বুঝাইতে পারছি রাইবোজোমের ব্যাপারগুলো? আচ্ছা বুঝছি, ঠিক আছে। এরপরে আসি, এরপরে ধর হচ্ছে যে আমি কি আসে, এই যে কোষ কঙ্কাল আসে বা সাইটোস্কেলিটন আছে। সাইটোস্কেলেটন, হ্যাঁ সাইটোস্কেলেটন আবারও সেম, যখনই একটা ওয়ার্ড পড়বো ওই ওয়ার্ডটা কোত্থেকে আসছে এটা জানতে হবে। সাইটো মানে কি ভাইয়া? সাইটো মানে সেল বোঝায় বা কোষ, সেল অথবা কোষ বুঝাইতেছে। আর স্কেলেটন বলতে ভাইয়া কি বোঝায়? স্কেলেটন বলতে বোঝায় কঙ্কাল। দেখ তোরা অনেকে এখন ক্লাস করতেছস, কীভাবে ক্লাস করতেছস? বসে বসে ক্লাস করতেছস, কেউ শুয়ে শুয়ে ক্লাস করতেছস, অথবা ধর হচ্ছে যে অনেকে হাঁটতেছস, হাঁটতে হাঁটতে মোবাইলটা হাতে নিয়ে রাখছস, করতেছস। এই যে কোয়েশ্চেনটা হইতেছে, আমি কেন বসে আছি, আমি কিভাবে বসে থাকতে পারতেছি, আমি কেন দাঁড়ায় থাকতে পারতেছি, আমি কেন শুয়ে থাকতে পারতেছি, মানে ভারসাম্যটাকে মেনটেন করতেছি। ভাই আমার বডি হচ্ছে কঙ্কাল, তোর বডির ভিতরে যে কঙ্কালগুলো আছে, হাড্ডি, যেটাকে আমরা সুন্দর বাংলা ভাষায় বলি হাড্ডি, হাড্ডিগুলো আছে, এই জন্য তুই কী করতে পারতেছস? একটা নির্দিষ্ট পশ্চারে থাকতে পারতেছস বা একটা নির্দিষ্ট গঠনে তুই বসে থাকতে পারতেছস। তোর যেভাবে ইচ্ছা ওইভাবে তুই নিজের শরীরটাকে ওইভাবে রাখতে পারতেছস। ঠিক সেমভাবে তোর কাছে কি মনে হয় না সেলেরও প্রয়োজন আছে নিজের স্ট্রাকচারটা ধরে রাখার? আমরা যেরকম হচ্ছে নিজেকে নিজের বাহ্যিক গঠনটা ধরে রাখতে পারতেছি কঙ্কালের মাধ্যমে, ঠিক সেমভাবে সেলেরও কি প্রয়োজন আছে না, যে সেলের যে স্ট্রাকচারগুলোকে ধরে রাখা? ওইটার জন্য ভাইয়া কী থাকে? সেলের মধ্যে সাইটোস্কেলেটন বা কোষীয় কঙ্কাল থাকে। কেন থাকে ব্যাপারটা কি বুঝাইতে পারছি তোদেরকে? বুঝছস কোষীয় কঙ্কালটা কেন থাকে? কোষীয় কঙ্কালগুলো হচ্ছে ভাইয়া, আচ্ছা ঠিক আছে, কোষীয় কঙ্কালটা হচ্ছে ভাইয়া হচ্ছে 3 ধরনের হয়, মানে কোষীয় কঙ্কাল হচ্ছে 3 ধরনের থাকে। 3 ধরনের কি ভাইয়া? একটা হচ্ছে মাইক্রোটিবিউলস, তারপর হচ্ছে ভাইয়া মাইক্রোফিলামেন্ট, তারপর 3 নম্বর হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এই 3 ধরনের হচ্ছে কোষীয় কঙ্কাল থাকে আর কি। আমি প্রত্যেকটা ব্যাখ্যা দিচ্ছি, দেখ তুই বুঝতেই পারছিস তোর বডিতে বায়োলজিতে যেই জিনিসটা যেভাবে আছে, যেই জিনিসটার কাজ যেরকম, আমরা ওই অনুযায়ী ওটাকে নামকরণ করার চেষ্টা করি।
তাহলে দেখ মাইক্রোটিবিউলস কিভাবে আসছে, আমরা মাইক্রো বলতে বোঝায় ক্ষুদ্র। তোরা কি আমার সাথে আসছো? আমার স্ক্রিন কি দেখা যাইতেছে? আচ্ছা একটা সেকেন্ড দাঁড়া, একটু দাঁড়া বলতেছি। আমার আরেকটা মোবাইলে রেকর্ড করতেছি তো, ওই রেকর্ডটা অফ হয়ে গেছে, একটু দাঁড়া। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হয়েছে, বল কোয়েশ্চেনটা বল, কি জানি করছিলি? রাইবোজোম কি গোলাকার বা দানাকার পদার্থ? হ্যাঁ এই জন্যই তো রাইবোজোমকে আমরা কি বলি, রাইবোজোম ওয়ার্ডটা কিভাবে আসছে, রাউন্ড সাবস্টেন্স, তাই না, গোলাকার। বল রাইবোজোমের কি কোন আকৃতি আছে? গোলাকার। এখন তুই যেটাকে আকৃতি চিন্তা করতে পারোস, গোলাকার একটা আকৃতি থাকে না, গোলও তো একটা আকৃতি, তাই না? আচ্ছা আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা আমি কোষীয় কঙ্কাল পড়াচ্ছিলাম, মাইক্রোটিবিউলস ভাইয়া কোত্থেকে আসছে, মাইক্রো ওয়ার্ডটা বলতে বোঝায় ক্ষুদ্র। তাহলে ভাইয়া বায়োলজিতে বড় বা জিনিসটা ক্ষুদ্রের বিপরীত ওয়ার্ডটা কী হবে, ম্যাক্রো হবে। মানে তুই যেখানে ম্যাক্রো পাবি ওইটার দ্বারা কী বোঝাবে ভাইয়া, বড় বোঝাবে। যেহেতু এখানে মাইক্রো আছে, মাইক্রো মানে ক্ষুদ্র। টিবিউলস মানে কি ভাইয়া, টিবিউলস মানে হচ্ছে যে নলাকার স্ট্রাকচার, নলের মতো থাকবে আর কি, লাইক এরকম, বুঝছস? তারপর দেখ মাইক্রো ওয়ার্ডটা অলরেডি বলে ফেলছি, মাইক্রো মানে কি ভাইয়া, মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র। তারপর ফিলামেন্ট মানে কি ভাইয়া, ফিলামেন্ট মানে সূত্র বা সুতার মতো গঠন। আর দেখ এরপরে আছে ইন্টারমিডিয়েট। তোরা যখন এসএসসি পাস করবি, এসএসসি পাস করার পর তোরা কোথায় যাবি বলতো? তখন তো কি বলি আমরা, ইন্টারমিডিয়েট পরীক্ষা বলি না? হ্যাঁ মাধ্যমিক, এটাকে ইন্টারমিডিয়েট বলে না, মানে সংযোগকারী। লাইক হচ্ছে তুই যখন হচ্ছে যে গ্র্যাজুয়েশনের জন্য অথবা ভার্সিটিতে ঢুকবি অথবা এসএসসি, এই দুইটার মাঝখানে সংযোগ কে করতেছে ভাইয়া, এই যে এইচএসসি অথবা ইন্টারমিডিয়েট যেটাকে আমরা বলি, বা 11-12 ক্লাসটা। ঠিক সেমভাবে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট বলতে বোঝায় এটা হচ্ছে সংযোগকারী সুতা। তাহলে দেখ নামগুলা কিভাবে আসছে আমি আশা করি বুঝাইতে পারছি। আবারও বলতেছি, আমরা পড়তেছি ভাইয়া সাইটোস্কেলেটন নিয়ে। সাইটোস্কেলেটন কি ভাইয়া, সাইটোস্কেলেটন হচ্ছে কোষের মধ্যে যে কঙ্কালের মতো স্ট্রাকচার থাকে সেটাকে ভাইয়া হচ্ছে আমরা সাইটোস্কেলেটন বলি। সাইটোস্কেলেটন ভাইয়া কয় ধরনের থাকে, 3 ধরনের থাকে। একটাকে বলি মাইক্রোটিবিউলস, তারপর বলি মাইক্রোফিলামেন্ট, এরপরে বলি ভাইয়া ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ভাইয়া এটা কোষের মধ্যে কিভাবে থাকে, এটা একটা কোশ্চেন তাই না? আমি যদি একটা সেল আঁকি, ধর এই যে সেল আঁকলাম, এটার মাঝখানে ধর নিউক্লিয়াস, তারপর এদিকে ধর হচ্ছে আমি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো আঁকলাম। তারপর এদিকে রাইবোজোম, তারপর এদিকে লাইসোজোম, এই টাইপের জিনিসগুলো আঁকার পর আমি ধর হচ্ছে যে এখানে কোষীয় কঙ্কালগুলো কীভাবে থাকে, এটা হচ্ছে এইভাবে কালো যেগুলো আঁকতেছি ছড়ায় ছিটায় থাকে, বুঝছস? ছড়ায় ছিটায় পুরো কোষটাকে একটা নির্দিষ্ট শেপ দেয়, আকৃতি দেয়, কোষের যে স্ট্রাকচারগুলো সেগুলোকে ধরে রাখে। আবারও বলতেছি ভাইয়া, তোর বডিতে যেরকম হাড্ডিগুলা তোরে ধরে রাখতেছে, তুই যেইভাবেই থাকতে চাস না কেন, যেভাবে দাঁড়াইতে চাস, বসতে চাস, তোর বডিতে যে ওইভাবে ভারসাম্যটা মেনটেন করতে পারতেছে, ঠিক সেমভাবে সেলের মধ্যে যে কালো কালো যেগুলো আঁকতেছি ওইটা সেলকে ধরে রাখে। সেলের যে আকৃতি বা সেলের যে শেপ, ওই শেপটাকে ধরে রাখতে সাহায্য করে। বুঝাইতে পারছি তোদেরকে? বুঝছস? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরপরে কথাটা হইলো ভাইয়া, এই যে আমার যে সাইটোস্কেলেটন যে বলতেছি এটা কিভাবে তৈরি হয়, এটা বিভিন্ন প্রোটিন দিয়ে তৈরি হয়। তাহলে ভাইয়া সাইটোস্কেলেটন কিভাবে তৈরি, অনেকগুলো প্রোটিন সংযোগে এটা তৈরি হয়। তাহলে ভাইয়া প্রোটিনগুলো কি কি? প্রোটিনগুলো হইতেছে ভাইয়া অ্যাক্টিন, তারপর হচ্ছে যে আমাদের মায়োসিন, এগুলো হচ্ছে প্রোটিনের নাম আর কি, বুঝছস? অ্যাক্টিন, মায়োসিন, এরপরে আরেকটা প্রোটিন আছে, এটা হচ্ছে যে টিউবিউলিন। এই 3টা প্রোটিনের নামই তোদের বইয়ে লেখা আছে। আবারও বলতেছি ভাইয়া, সাইটোস্কেলেটন ভাইয়া কীভাবে তৈরি হয়, আমাদের প্রোটিন দিয়ে তৈরি হয়। কি কি প্রোটিন আছে ভাইয়া? অ্যাক্টিন, মায়োসিন, দেন হচ্ছে টিউবিউলিন। এই 3 ধরনের প্রোটিন আছে তোদের বইয়ে। এই 3 ধরনের প্রোটিন দিয়ে আমাদের সাইটোস্কেলেটন তৈরি হয়। আবারও রিক্যাপ করি একটু ছোট্ট করে। সাইটোস্কেলেটন ভাই আমাদের হচ্ছে যে কী জিনিসটা, সাইটোস্কেলেটন হচ্ছে আমাদের কোষীয় কঙ্কাল। আচ্ছা আদিত্য চৌধুরী বলতেছোস ভাইয়া চার্জ নেই। আচ্ছা ঠিক আছে, আমাদের রেকর্ডেড ক্লাস থাকবে, কোনো সমস্যা নাই।
বাট লাইভ ক্লাসের একটা সুবিধা আছে, যেটা হচ্ছে রেকর্ডেড ক্লাসে পাওয়াই যায় না। তুই যে একটা জিনিস বুঝতেছিস না, হয়তো বা আমি একভাবে বলার চেষ্টা করতেছি, 2-3 জন বুঝলি, বাকিরা বুঝলি না, তখন বাকিরা যেভাবে আমাকে একটা রিভার্স কোয়েশ্চেন করতে পারবে, রেকর্ডেড ক্লাসে কিন্তু ওই কোয়েশ্চেনটা করার সুযোগ থাকে না। যদিও তোদেরকে আমরা এই ফ্যাসিলিটিটা দিচ্ছি যে হচ্ছে তোরা আমাদেরকে মেসেজ করতে পারবে, অথবা অনেকে দেখতেছি কল দিচ্ছে, ঠিক আছে, সমস্যা নেই। বাট এই যে লাইভ যে ইন্টারাকশনটা, ওইটা মিস করবে আর কি, ঠিক আছে। এরপরে বার থেকে যখনই এরকম ক্লাস হবে, ক্লাসের আগে অ্যাটলিস্ট মোবাইলটা চার্জ দিয়ে রাখবে, ঠিক আছে। আচ্ছা দেখ ভাইয়া, সাইটোস্কেলেটন ভাইয়া হচ্ছে যে আমাদের 3 ধরনের থাকে। একটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে আদিত্য, সমস্যা নেই, 3 ধরনের থাকে। একটা হচ্ছে মাইক্রোটিবিউলস, তারপর হচ্ছে মাইক্রোফিলামেন্ট, এরপর হচ্ছে ভাইয়া ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। 3 ধরনের থাকে আর কি ভাইয়া। সাইটোস্কেলেটন কোষের মধ্যে ছড়ায় ছিটায় থাকে। এটা কি করে ভাইয়া? কোষকে আকৃতি দেয়, কোষের শেপটা মেনটেন করতে সাহায্য করে, আকার আকৃতি এগুলাকে হচ্ছে ধরে রাখে। আচ্ছা, এরপর আছে মাইক্রোটিবিউলস। আমাদের হচ্ছে সাইটোস্কেলেটন ভাইয়া প্রোটিন দিয়ে তৈরি। কী কী প্রোটিন ভাইয়া? অ্যাক্টিন, মায়োসিন, টিবিউলিন। এবার দেখ, আমি যদি বইয়ে একটু তোদেরকে দাগায় দিতে চাই, দেখ, কোষ ঝিল্লি অতিক্রম করে কোষের ভিতরে ঢুকলে আমাদের কি পড়বে? কোষ কঙ্কাল নজরে পড়বে। ঠিক সেমভাবে ধর, তুই তোর বডির কথা চিন্তা কর। তোর বডির যদি আমি উপরের চামড়াটা ফেলে দিই, বা উপরের চামড়াটা ভেদ করে যদি ভিতরে যাওয়ার চেষ্টা করি, তখনই কি পাবো ভাইয়া? হাড্ডি পাবো। ঠিক সেমভাবে সেলের বাহিরে ভাইয়া কি থাকে? একটা আবরণ থাকে। আমাদের যেরকম হচ্ছে বডির বাইরে ত্বক আছে বা স্কিন আছে, সেলের বাহিরে ভাইয়া কি আছে? আমাদের কোষ ঝিল্লি আছে। ওই ঝিল্লির ভিতরে ঢুকলে ভাইয়া কি দেখতে পাবো? আমরা হচ্ছে কোষ কঙ্কালটা দেখতে পাবো বা সাইটোস্কেলেটনটা দেখতে পাবো। এটা দেখতে কেমন ভাইয়া? এটা দেখতে লম্বা হইতে পারে, মোটা হইতে পারে, চিকন হইতে পারে, অসংখ্য দড়ির মতো, জালের মতো ছড়ায় ছিটায় থাকে। দেখ, আমি যে চিত্রটা আঁকার চেষ্টা করছি এখানে, কালো কালো, এগুলা কেমন আছে? ছড়ায় ছিটায় আছে, চিকন আছে, লম্বা লম্বি, ছড়ায় ছিটায় আছে। এগুলা ভাইয়া কি করে? কোষ কঙ্কালটা ভিতরে কোষটাকে ধরে রাখে। কেন ধরে রাখে? কারণ হচ্ছে কোষটাকে একটা আকৃতি মেনটেন করার জন্য। চিন্তা করে দেখ, আমাদের বডিতে যদি শক্ত হাড্ডিগুলো না থাকতো, তাহলে কিন্তু আমাদেরকে কিন্তু বেন্ড করে ফেলতে পারতাম। আমরা কিন্তু মানে কি বলে, নিজেদেরকে ঘুটাই ফেলানো সম্ভব হইতো। বাট আমরা কি নিজেদেরকে একদম বেন্ড করে ফেলতে পারি বা বাঁকায় ফেলতে পারি? বাঁকায় ফেলতে কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে, কী বলছো? চামড়া ফেললে ফার্স্টে মাংস পাবো, পরে হাড্ডি পাবো। হ্যাঁ, এটা তো তোদেরকে বোঝানোর জন্য বলছি। হ্যাঁ, মাংস তো পাবি, বাট জাস্ট বাহিরে একটা লেয়ার আছে, লেয়ারের ভিতরে তো পরে হাড্ডিটা আছে, ঠিক আছে। জাস্ট বোঝানোর জন্য বলছি আর কি, এছাড়া তো আর কিছু না। আচ্ছা ঠিক আছে, আমাদের এগুলা কি দিয়ে তৈরি ভাইয়া? আমাদের বিভিন্ন প্রোটিন দিয়ে। কি কি প্রোটিন? অ্যাক্টিন, মায়োসিন, টিবিউলিন, এরকম হচ্ছে নানা প্রোটিন দিয়ে আমাদের হচ্ছে কোষ কঙ্কালটা ভাইয়া তৈরি হয়ে থাকে। এগুলো হচ্ছে 3 ধরনের থাকে: মাইক্রোটিবিউলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এই ধরনের তন্তুর উদাহরণ। মানে কোষ কঙ্কাল ভাইয়া হচ্ছে যে 3 ধরনের থাকে, ভুল করা যাবে না। 3 ধরনের ভাইয়া কি? মাইক্রোটিবিউলস, মাইক্রোফিলামেন্ট, আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। কেন থাকে? ওগুলো হচ্ছে নাম, কাজ অনুসারে আমরা নামকরণ করতেছি। যেটা দেখতে নলাকার, যেটা দেখতে ক্ষুদ্র, সেটাকে আমরা কি বলি? মাইক্রোটিবিউলস। মাইক্রোফিলামেন্ট মানে কি ভাইয়া? যেটা দেখতে সুতার মতো, ক্ষুদ্র সুতার মতো, সেটাকে বলি মাইক্রোফিলামেন্ট। আর এগুলোর মধ্যে যে সংযোগ করে, সেটাকে ভাইয়া কি বলি? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট বলি। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা ঠিক আছে, এরপরে আসি। এরপর হচ্ছে সেন্ট্রোজোম, আমাদের লাস্ট। এরপরে আমাদের আর কোনো কোষীয় অঙ্গাণু নেই, এটাই লাস্ট। সেন্ট্রোজোম। হ্যাঁ, কোনটা বুঝাই দেবো ভাই? আবার বল। আচ্ছা ঠিক আছে, বলতেছি, আমি 2 মিনিটে বলে ফেলতেছি। দেখ, আমরা পড়তেছি হচ্ছে সাইটোস্কেলেটন নিয়ে ভাইয়া। সাইটোস্কেলেটন মানে কি? কোষীয় কঙ্কাল। তোর বডিতে যেরকম হাড্ডি আছে, ঠিক সেমভাবে কোষের ভিতরে এরকম শক্তপোক্ত একটা জিনিস থাকে, যেটাকে আমরা কি বলি? কোষীয় কঙ্কাল বলি। তোর বডিতে যেরকম হাড্ডিটা হচ্ছে যে তোকে আকৃতি দিতেছে, মানে তোর শেপটা মেনটেন করতেছে, তুই যেরকম দাঁড়ায় থাকতে পারতেছিস, বসে থাকতে পারতেছিস কঙ্কালের জন্য, ঠিক সেমভাবে আমাদের কোষের আকৃতিটা মেনটেন করতেছে সাইটোস্কেলেটন। এটা ভাইয়া 3 ধরনের হয়ে থাকে। মানে সাইটোস্কেলেটনটা 3টা প্রকার থাকে: মাইক্রোটিবিউলস, মাইক্রোফিলামেন্ট, আর একটা হচ্ছে ভাইয়া ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আমাদের এই যে সাইটোস্কেলেটন, এটা ভাইয়া হচ্ছে বিভিন্ন ধরনের প্রোটিন দিয়ে তৈরি। কি প্রোটিন ভাইয়া? অ্যাক্টিন, মায়োসিন, টিবিউলিন। 3 ধরনের প্রোটিন দিয়ে তৈরি থাকে। বুঝাইতে পারছি? শর্ট করে রিক্যাপ করে দিলাম। যদি না বুঝোস ভাইয়া, একটু রেকর্ড ক্লাস করে নিস। এখন যদি আমি আবারও বুঝাইতে যাই, বাকিরা বিরক্ত হবে। বুঝছস? আচ্ছা ঠিক আছে, এরপরে আস সেন্ট্রোজোম। ভাইয়া আবারও সেম কথা, নামটা কোত্থেকে আসছে? দেখ, সেন্ট্রো মানে কি ভাইয়া? এই ওয়ার্ডটা আসছে সেন্টার থেকে। আচ্ছা, এরপরে আসে জোম মানে কি ভাইয়া? বস্তু। বারবার জোম ওয়ার্ডটা আসতেছে, বস্তু। লাইক ধর, যেই বস্তুটা আমাদের সেন্টারে থাকে, সেটাকে আমরা ভাইয়া কি বলি? সেন্ট্রোজোম বলি। কিন্তু তোরা তো ভাইয়া জানো সেন্টারে কে থাকে বলতো? নিউক্লিয়াস থাকে। তাহলে আমরা কি এভাবে বলতে পারি? যেই বস্তুটা নিউক্লিয়াসের পাশে থাকে, নিউক্লিয়াসের কাছে থাকে, সেটাকে আমরা ভাইয়া সেন্ট্রোজোম বলি। আমি কি বুঝাইতে পারছি কেন এটার নাম সেন্ট্রোজোম? কারণ ভাইয়া এটা হচ্ছে কেন্দ্রে থাকে।
কেন্দ্রে মানে কার কাছে থাকে? নিউক্লিয়াসের পাশে থাকে। এখন বুঝতেই পারতো একটা জিনিস যখন আরেকটা জিনিসের পাশে থাকবে অবশ্যই সেটার কাজকে সাহায্য করবে, তাই না? সেন্ট্রোজোমের আমি এবার স্ট্রাকচারটা যদি দেখতে চাই, দেখ সেন্ট্রোজোম কীভাবে থাকে ভাইয়া। সেন্ট্রোজোমের বাহিরে একটা আবরণ থাকে, ভিতরে হইতেছে আমাদের একটা সিলিন্ডার শেপের দুইটা স্ট্রাকচার থাকে। এই স্ট্রাকচারগুলোকে ভাইয়া আমরা কি বলি? স্ট্রাকচারগুলোকে বলি ভাইয়া সেন্ট্রিওল বলি, সেন্ট্রিওল। আর ভাইয়া দেখ এই সেন্ট্রিওলের চারপাশে আমাদের হচ্ছে যে ফ্লুইডের মতো সাবস্টেন্স থাকে, মানে হচ্ছে যে তরল পদার্থ থাকে। দেখ আমি এই যে ডট 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 দিয়ে আঁকার চেষ্টা করতেছি, এই যে ডট 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 যেগুলা সেগুলোকে ভাইয়া আমাদের কি বলি? তরল পদার্থগুলোকে ভাইয়া বলি হচ্ছে যে সেন্ট্রোস্ফিয়ার বলি, সেন্ট্রোস্ফিয়ার বলি। তাহলে দেখ ভাইয়া, আর এই দুইটাকে একসাথে যখন এই দুইটাকে একসাথে যোগ করব, একসাথে ভাইয়া আমরা কি বলি? সেন্ট্রিওল বলি। আমি আবারও বলতেছি, দেখ চিন্তা করিস না। সেন্ট্রিওল মানে কি ভাইয়া? সেন্ট্রিওল মানে কেন্দ্রের বস্তু। লাইক যে বস্তুটা কেন্দ্রের কাছাকাছি থাকবে সেটাকে ভাইয়া আমরা কি বলবো? সেন্ট্রিওল বলবো, সেন্ট্রোজোম বলবো। এই সেন্ট্রোজোম ভাইয়া কীভাবে তৈরি হয়? সেন্ট্রোজোম তৈরি হয় আমাদের মাঝখানে ভাইয়া কি থাকে? সেন্ট্রিওল থাকে, সিলিন্ডার শেপের মতো। এই সেন্ট্রিওলের চারপাশে ভাইয়া আমাদের হচ্ছে যে ফ্লুইডের মতো সাবস্টেন্স থাকে, তরল পদার্থ থাকে, যেটার মধ্যে সিলিন্ডারগুলো ভেসে থাকে। ওই তরল পদার্থকে ভাইয়া আমরা কি বলি? সেন্ট্রোস্ফিয়ার বলি। তাহলে আর সেন্ট্রিওল কি? তাইলে ভাইয়া সেন্ট্রিওল হইতেছে আমাদের এই দুইটা যোগফল। মানে তুই যদি আচ্ছা আমি এটা সেন্ট্রিওল না, একটু দাঁড়া, একটু ভুল হয়ে গেছে, এটাকে বলেছে সেন্ট্রোজোম বলি, সেন্ট্রোজোম। তাহলে ভাই সেন্ট্রোজোম মানে কি? সেন্ট্রোজোম মানে হচ্ছে যে আমাদের সেন্ট্রিওল প্লাস সেন্ট্রোস্ফিয়ার, এই দুইটাকে একত্রে ভাইয়া আমরা কি বলি? সেন্ট্রোজোম বলি। বুঝাইতে পারছি? সেন্ট্রোজোম মানে কি? সেন্ট্রোজোম মানে হচ্ছে যে কেন্দ্রের যে সিলিন্ডার শেপের সেন্ট্রিওল, আর হচ্ছে যে এর বাহিরে যে চারপাশে ঘিরে যে তরল পদার্থ থাকে যেটাকে আমরা বলি সেন্ট্রোস্ফিয়ার, এই দুইটাকে একত্রে ভাইয়া আমরা কি বলি? সেন্ট্রোজোম বলি। বুঝছস? বুঝছি। এবার কথা হইলো ভাইয়া এগুলা কাজ কি করে? এগুলা কাজ করে হইতেছে ভাইয়া, এটা হচ্ছে যে আমাদের স্পিন্ডল ফাইবার তৈরি করতে সাহায্য করে। কথাটা হইলো ভাই স্পিন্ডল ফাইবার কি? আবার স্পিন্ডল ফাইবার তৈরি করতে সাহায্য করে। আচ্ছা আমি এটা ব্যাখ্যা দিচ্ছি, আবার একটু বলে নিই। সেন্ট্রোজোম হচ্ছে ভাইয়া মূলত হচ্ছে প্রাণী কোষে থাকে, এটা একটা ইনফরমেশন, এটা বলে নিই জাস্ট। সেন্ট্রোজোম ভাইয়া হচ্ছে প্রাণী কোষে ম্যাক্সিমাম থাকে, বাট এখন হচ্ছে যে উদ্ভিদ কোষেও দেখা যাইতেছে, বাট এটা ম্যাক্সিমাম কই থাকে ভাইয়া? প্রাণী কোষে থাকে। এবার আসছি স্পিন্ডল ফাইবারকে, এই ব্যাপারটা তোদেরকে একটু বুঝাই। স্পিন্ডল ফাইবার ব্যাপারটা হচ্ছে, ধর এটা একটা আমি হচ্ছে ক্রোমোজোম আঁকার চেষ্টা করতেছি, ক্রোমোজোম আঁকলাম। আচ্ছা প্যাচ লাগে কিন্তু, বুঝছো? এই যে মাঝখানে যে স্ট্রাকচারটা গোল্লা, এটাকে ভাইয়া কি বলি বলতো? একটু কমেন্ট করছো ভাই। এই যে মাঝখানে যে গোল্লা একটা স্ট্রাকচার আঁকলাম, এটাকে ভাইয়া কি বলি বলতো? এটা হচ্ছে যে ক্রোমোজোম আঁকছি, ক্রোমোজোমের মাঝখানে যে গোল্লা একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ, সেটাকে ভাইয়া কি বলি বলতো? বলতে পারবি? যে কোনো একজন বল না। আমি কিন্তু ক্রোমোজোম পড়ায় ফেলছিলাম তোদেরকে। এটাকে কি বলতেছো? নিউক্লিয়াস। এই কিছু হইলো এটা? ক্রোমোজোমের মাঝখানে কি নিউক্লিয়াস থাকে? আচ্ছা ভাই এই যে কেন্দ্রে যেটা, এটাকে আমরা বলি সেন্ট্রোমিয়ার বলি, সেন্ট্রোমিয়ার। প্যাচ লাগে না যাতে, দেখ আমি আবারও আগের পড়াগুলো একটু দেখ, এটাকে বলি সেন্ট্রোমিয়ার। এটা একটু খেয়াল রাখ। ক্রোমোজোমের মাঝখানে অরঞ্জিত বা থেকে যেটার কোনো রঞ্জক ধারণ করে না, এটাকে আমরা বলি হচ্ছে যে সেন্ট্রোমিয়ার। আগে আমরা কি পড়ছি দেখ, আগের পড়াগুলো একটু দেখাই। আগে পড়াইছি হচ্ছে যে সেন্ট্রিওল, যেটা হইতেছে আমাদের কই থাকে ভাইয়া? আমাদের হচ্ছে যে সিলিন্ডাকার শেপে থাকে, যেটাকে বলি সেন্ট্রিওল। এটার বাহিরে যে তরল পদার্থ থাকে ভাইয়া, সেটাকে বলি সেন্ট্রোস্ফিয়ার। আর এই দুইটাকে একত্রে বলি সেন্ট্রোজোম। আর এখানে ডিএনএ আমাদের ক্রোমোজোমের মাঝখানে যে অরঞ্জিত অঞ্চলটা থাকে, এটাকে বলি সেন্ট্রোমিয়ার। প্যাচ লাগে না যেত, দেখ সেন্ট্রোমিয়ারটা ভাইয়া কই থাকে? ক্রোমোজোমের মাঝখানে অরঞ্জিত যে অঞ্চলটা, অরঞ্জিত মানে কি? যেটা কোনো রঞ্জক ধারণ করে না, যেটা হইতেছে কোনো কালার ধারণ করে না, কালার ধারণ করে না, সেটাকে বলি ভাইয়া সেন্ট্রোমিয়ার বলি। আর সেন্ট্রিওল, সেন্ট্রোস্ফিয়ার, সেন্ট্রোজোম এগুলো কিন্তু আলাদা। তোরা কি কনফিউশন ক্লিয়ার করতে পারছোস? সেন্ট্রোমিয়ার, সেন্ট্রিওল এগুলো পার্থক্যগুলো বুঝাইতে পারছি তোদেরকে, নাকি আরেকবার বল?
বুঝতে পারছি। আচ্ছা, আরেকজন মেবি বলছে আরেকবার বলতে, আমি যদি আরেকবার বলার চেষ্টা করি, দেখ ভাইয়া, সেন্ট্রোজোম হইতেছে একটা কোষীয় অঙ্গাণু। এই কোষীয় অঙ্গাণু ভাইয়া কীভাবে তৈরি হয়, মানে এটার স্ট্রাকচারটা কি, এটা তৈরি হয় ভাইয়া, এটার কেন্দ্রে থাকে হচ্ছে যে সেন্ট্রিওল, যেটা হইতেছে আমাদের কেমন স্ট্রাকচার, সিলিন্ডারের মতো স্ট্রাকচার। আর এই সিলিন্ডাকার স্ট্রাকচারটাকে চারপাশে ভাইয়া একটা তরল পদার্থ থাকে, তরল পদার্থ ঘিরে থাকে, যেটাকে ভাইয়া কি বলি, সেন্ট্রোস্ফিয়ার বলি, এই যে সেন্ট্রোস্ফিয়ার বলি। আর এই দুইটাকে একত্রে যে কোষীয় অঙ্গাণু সেটাকে বলি সেন্ট্রোজোম। আর সেন্ট্রোমিয়ারটা কি ভাইয়া, সেন্ট্রোমিয়ারটা হইতেছে আমাদের ক্রোমোজোমের মাঝখানে, এই যে ক্রোমোজোমের মাঝখানে ভাইয়া আমাদের অরঞ্জিত বা যেটা কোনো রঞ্জক পদার্থ ধারণ করে না এরকম একটা অঞ্চল থাকে, সেটাকে বলি ভাইয়া সেন্ট্রোমিয়ার। যে বলছোস বুঝোস নাই, আশা করি আমি তাকে বুঝাইতে পারছি। এরপরে দেখ, আমি বলতেছিলাম যে স্পিন্ডল ফাইবারের কথা, মানে কি হয় দেখ, তুই ধর কোষ বিভাজন করবি, আমরা জানি কোষ বিভাজন মানে হইতেছে ক্রোমোজোমগুলোকে আলাদা করে ফেলা। আলটিমেটলি ক্রোমোজোমগুলাই তো হইতেছে আমাদের কি করে, বংশগতির যে ইনফরমেশনগুলো, লাইক ধর আমাদের প্যারেন্টস, বাবা মার যে ইনফরমেশনগুলো, সেটা কিভাবে আমাদের মধ্যে আসছে, কারণ আমার বাবা থেকে হাফ ক্রোমোজোম, মা থেকে হাফ ক্রোমোজোম, দুইটা মিলে আমার কাছে আসছে। ঠিক সেমভাবে তাহলে ক্রোমোজোমগুলো আলাদা হইতে হবে, ক্রোমোজোমগুলোকে ভাগ করতে হবে। চিন্তা কর, তোরে যদি আমি একটা জিনিস দিই, ওইটাকে যদি ভাগ করতে বলি, তুই কী করবি ভাইয়া, তুই বলবি যে ভাই আমি এখানে রশি দিয়ে টান দিব, এদিকে একটা রশি দিয়ে টান দিব, এদিকে একটা রশি দিয়ে টান দিব, তাই না? বুঝতে পারছি? তোরে আলাদা করতে হবে ক্রোমোজোম, কোষ বিভাজনের জন্য তোরে এই ক্রোমোজোমটা আলাদা করতে হবে। আলাদা করার জন্য তুই কী করবি, এই যে সেন্ট্রোমিয়ারের এই পাশে একটা টান দিবি, এই যে সেন্ট্রোমিয়ারের এই পাশে একটা টান দিবি। আমি কি বুঝাইতে পারছি তোদেরকে? আচ্ছা আচ্ছা, তাহলে এই যে এখানে যে টানটা দিচ্ছি, এই টানের জন্য কি একটা রশির মতো বা দড়ির মতো স্ট্রাকচার তৈরি প্রয়োজন। ওই দড়ির মতো স্ট্রাকচারটা ভাইয়া কে তৈরি করে, ওই দড়ির মতো স্ট্রাকচারটা তৈরি করে হচ্ছে যে আমাদের সেন্ট্রোজোম। আর ওই দড়ির মতো যে স্ট্রাকচার, ওইটাকে ভাইয়া কি বলি ভাইয়া, ওইটাকে বলি হচ্ছে আমাদের স্পিন্ডল ফাইবার বলি। এগুলাকে দড়ির মতো স্ট্রাকচারগুলোকে আমরা বলি স্পিন্ডল ফাইবার। বুঝাইতে পারছি? এই যে দড়িটা দিয়ে টানটা দিচ্ছি, ওই দড়িটাকে ভাইয়া কি বলি, স্পিন্ডল ফাইবার। আর এই স্পিন্ডল ফাইবার ভাইয়া কে তৈরি করে, আমাদের সেন্ট্রোজোম তৈরি করে। আমি কি বুঝাইতে পারছি? ভাইয়া আমি একটা কোয়েশ্চেন করছিলাম, আপনি বলছিলেন ক্লাসে অ্যান্সার দেবেন। হ্যাঁ সাবরিনা, আমার মনে আছে ভাইয়া, আমি তোর অ্যান্সারটা দিব, ক্লাসটা শেষ করি ভাইয়া, তোর অ্যান্সারটা দিচ্ছি। আচ্ছা, কথাটা হলো তোদেরকে আমি একটা জিনিস লিখে দিছিলাম, দেখ আমি শুরুতে একটু যাই। আমাদের সেন্ট্রোজোমটা ভাইয়া কই থাকে, সেন্ট্রোজোমটা ভাইয়া হচ্ছে প্রাণী কোষে থাকে। তাহলে তোদের কাছে আমার প্রশ্ন, সেন্ট্রোজোম যেহেতু ভাইয়া প্রাণী কোষে থাকে, স্পিন্ডল ফাইবার তো ভাইয়া হচ্ছে যে আমাদের শুধুমাত্র প্রাণী কোষেই তৈরি হওয়ার কথা ছিল, এটা কি উদ্ভিদ কোষে কি তৈরি হওয়ার কথা ছিল? বা উদ্ভিদ কোষে স্পিন্ডল ফাইবার যদি তৈরিও হয়, এটা কিভাবে তৈরি হবে? তাইলে আমি কি আমার কোয়েশ্চেনটা বুঝাইতে পারছি? তোদেরকে আমি এখানে একটু আগে দেখাইছি, সেন্ট্রোজোমটা ভাইয়া মূলত হচ্ছে যে প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে ম্যাক্সিমামই থাকে না। আর সেন্ট্রোজোমটা ভাইয়া কি তৈরি করে, স্পিন্ডল ফাইবারটা তৈরি করতেছে। তাহলে ভাইয়া স্পিন্ডল ফাইবারটা প্রয়োজন কেন? কোষ বিভাজনের জন্য প্রয়োজন। তাহলে ভাইয়া আমাদের উদ্ভিদ কোষে তাহলে কীভাবে কোষ বিভাজন হয়, অথবা উদ্ভিদ কোষে স্পিন্ডল ফাইবারটা কীভাবে তৈরি হয়? কোয়েশ্চেনটাকে বুঝছিস কিনা, এটা হইলো কথা। কোয়েশ্চেনটা বুঝলে উত্তর দিতে পারবে। আচ্ছা, আবার বলতেছি, সেটা হচ্ছে যে আমরা জানি কোষ বিভাজনের জন্য স্পিন্ডল ফাইবার প্রয়োজন। কেন প্রয়োজন ভাইয়া? স্পিন্ডল ফাইবারটা হচ্ছে আমাদের ক্রোমোজোমগুলোকে এই যে আলাদা করতে সাহায্য করতেছে। এখন কথাটা হইলো ভাইয়া, স্পিন্ডল ফাইবার কে তৈরি করে? স্পিন্ডল ফাইবার ভাইয়া আমি বললাম সেন্ট্রোজোম তৈরি করতেছে। আবার ভাইয়া আপনি বলছেন যে সেন্ট্রোজোম ভাইয়া মূলত প্রাণী কোষে থাকে। তাহলে ভাইয়া উদ্ভিদ কোষে কাহিনীটা কি হয়? বুঝছস আমি কি বলতে চাইছি? আচ্ছা, কোয়েশ্চেন বুঝছস, অ্যান্সারটা হচ্ছে যে ভাইয়া উদ্ভিদ কোষে ভাইয়া এই যে স্পিন্ডল ফাইবার কে তৈরি করে? স্পিন্ডল ফাইবারটা তৈরি করে মাইক্রোটিবিউলস। একটা সেকেন্ড, এই যে স্পিন্ডল ফাইবারটা কে ভাইয়া তৈরি করে? মাইক্রোটিবিউলস। তো দেখি মাইক্রোটিবিউলস কোথায় পড়াইলাম বলতো একটু আগে? সাইটোস্কেলেটনে পড়াই ফেলছি, তাই না? তাহলে ভাইয়া উদ্ভিদ কোষে এই যে স্পিন্ডল ফাইবারটা, এটা কে তৈরি করে? স্পিন্ডল ফাইবারটা তৈরি করে মাইক্রোটিবিউলস। আমাদের ভাইয়া প্রাণী কোষে কি মাইক্রোটিবিউলস নাই? প্রাণী কোষেও মাইক্রোটিবিউলস আছে, বাট প্রাণী কোষে স্পিন্ডল ফাইবারটা তৈরি করে সেন্ট্রোজোম। আমি কি বুঝাইতে পারছি কি হইতেছে ব্যাপারটা, আর কেন কেন জিনিসটা আসছে, কেন জিনিসটা কথা বললাম, এই ব্যাপারগুলো বুঝছস? না বুঝলে বল, আবার বলতেছে, কোনো সমস্যা নেই।
যদি একজনও না বুঝোস বল, কোনো সমস্যা নেই। সেন্ট্রোস্ফিয়ার আর সেন্ট্রিওল। আফসানা ভাইয়া তোর কথাটা ক্লিয়ারলি বোঝা যাইতেছে না, আবার একটু বলবি তোর কোয়েশ্চেনটা? আচ্ছা সাবরিনা বলছে আবার বলতেছি ভাই। সেন্ট্রিওল আর আপনার সেন্ট্রোজোম, এই দুইটাই মূলত এখন। এই দুইটাই মূলত বুঝতেছি না ভাইয়া, এই দুইটাই মূলত কি বলছোস? বুঝতেছোস না? আচ্ছা বুঝাইতেছি। আচ্ছা যে বলছো যে এই যে টপিকটা এখানে আমার স্ক্রিনে যেটা দেখাইতেছে এটা বুঝতেছোস না, তার উদ্দেশ্যে বলতেছি দেখ, আমাদের কোষ বিভাজনের জন্য ভাইয়া আমাদের এই যে ক্রোমোজোম যেটা আমি যে মার্ক করতেছি, ক্রোমোজোমটাকে আমাদেরকে আলাদা করতে হবে। এই আলাদা করার জন্য আমাদের কি তৈরি করা প্রয়োজন? এই যে স্পিন্ডল ফাইবার, এই যে এরকম স্পিন্ডল ফাইবারগুলো তৈরি করা প্রয়োজন। আমাদের প্রাণী কোষে এই স্পিন্ডল ফাইবারটাকেই তৈরি করে ভাইয়া সেন্ট্রোজোম তৈরি করে। উদ্ভিদ কোষে যেহেতু সেন্ট্রোজোমটা থাকে না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই থাকে না, উদ্ভিদ কোষে ভাইয়া কে তৈরি করে স্পিন্ডল ফাইবারটা? মাইক্রোটিবিউলস তৈরি করে। তাহলে তোদের কাছে যদি কোশ্চেন আসে উদ্ভিদ কোষে স্পিন্ডল ফাইবার কে তৈরি করে, অ্যান্সার হবে মাইক্রোটিবিউলস। মাইক্রোটিবিউলস কি ভাইয়া কোষীয় কঙ্কালের একটা পার্ট ছিল, ঠিক আছে? এই যে দেখ এখানে মাইক্রোটিবিউলস, এই যে মাইক্রোটিবিউলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এগুলো হচ্ছে যে কি আমাদের কিসের পার্ট? সাইটোস্কেলেটনের পার্ট। তাহলে বুঝতে পারতেছো উদ্ভিদ কোষে মাইক্রোটিবিউলস কি তৈরি করে ভাইয়া? স্পিন্ডল ফাইবারটা তৈরি করতেছে। বাট আমাদের প্রাণী কোষে ভাইয়া, প্রাণী কোষে স্পিন্ডল ফাইবার কে তৈরি করে? সেন্ট্রোজোম তৈরি করে। এবার হচ্ছে যে বলছো যে ওই জিনিসটা বুঝোস নেই আমাদের সেন্ট্রিওলের ব্যাপারটা। আমি ধর এই যে একটা গোল আঁকলাম, এই গোলের ভিতরে আমাদের সিলিন্ডাকার স্ট্রাকচার থাকে। কথাটা হলো ভাইয়া সিলিন্ডাকার স্ট্রাকচার, এগুলো অনেক ডিপ কথাবার্তা, এগুলো দরকার নেই। এখানে হচ্ছে অনেকগুলো প্রোটিন থাকে, অনেকগুলো লম্বা 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 প্রোটিন থাকে, জানা দরকার নেই। যা জান সিলিন্ডাকার স্ট্রাকচার থাকে, এই সিলিন্ডাকার স্ট্রাকচারগুলোকে ভাইয়া বলি হচ্ছে যে সেন্ট্রিওল বলি, সেন্ট্রিওল বলি। আর এই সেন্ট্রিওলের সেন্ট্রিওলের চারপাশে হচ্ছে ভাইয়া তরল পদার্থ থাকে, তরল পদার্থ ঘিরে থাকে সাইটোপ্লাজমের মতো। সাইটোপ্লাজমটা যেরকম কোষের মধ্যে হচ্ছে ছড়ায় ছিড়ায় থাকে না, ঠিক সেমভাবে সেন্ট্রিওলের চারপাশে একটা তরল পদার্থ ছড়ায় থাকে, সেটাকে ভাইয়া বলি সেন্ট্রোস্ফিয়ার, সেন্ট্রোস্ফিয়ার বলি। আর ভাইয়া এই দুইটাকে একত্রে মানে কি সেন্ট্রিওল বা সেন্ট্রোস্ফিয়ার, এই দুইটাকে একত্রে ভাইয়া সেন্ট্রোজোম বলি। আফসানা কি বুঝছোস? আফসানা মেবি কোশ্চেনটা করছিলি। আচ্ছা ঠিক আছে, এরপরে আসে আমি একটু বইটা দাগাই, তেলেই আমাদের শেষ হয়ে গেল। আমাদের প্রাণী কোষে বৈশিষ্ট্য, সেন্ট্রোজোমটা কিসের বৈশিষ্ট্য ভাইয়া? প্রাণী কোষের বৈশিষ্ট্য। অলরেডি বলছিলাম সেন্ট্রোজোম কার বৈশিষ্ট্য ভাইয়া? প্রাণী কোষের বৈশিষ্ট্য। প্রধানত কাদের দেখা যাবে? প্রাণী কোষেই দেখা যাবে। বাট নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষেও মাঝে মাঝে হচ্ছে দেখা যায়, কদাচিৎ মানে কি মাঝে মাঝেও দেখা যায়। প্রাণী কোষে নিউক্লিয়াসের কাছে দুইটা ফাঁপা নলাকার দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়, যেটাকে আমরা কি বলি? সেন্ট্রিওল বলি। তাহলে প্রাণী বলছিলাম কেন্দ্রে থাকে, কেন্দ্রে মানে কি নিউক্লিয়াসের পাশে থাকে, এই জন্য এটাকে কি বলছিলাম, এই নামটা এই জন্য আসছিল সেন্ট্রোজোম। এরপরে দেখ সেন্ট্রিওলের চারপাশে ভাইয়া কি থাকে? গাঢ় তরল পদার্থ থাকে, যেটাকে আমরা কি বলি? আমাদের হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার বলি। এই দুইটাকে ভাইয়া একত্রে ভাইয়া আমরা হচ্ছে যে সেন্ট্রোজোম বলতেছি। এটার ভাইয়া কাজ কি? এটার কাজ হইতেছে আমাদের কোষ বিভাজনে সময় অ্যাস্টার রে তৈরি করা। কোষ বিভাজনে অ্যাস্টার রে তৈরি করা মানে কি? আমাদের বিভাজনের সময় ক্রোমোজোমগুলো আলাদা করার জন্য আমাদের একটা ফাইবারের মতো তৈরি করতে হয়, ওইটাকে বলি অ্যাস্টার রে। এছাড়াও ভাইয়া কি তৈরি করে? স্পিন্ডল যন্ত্র তৈরি করে। আমি অ্যাস্টার রেটা আলাদা করে তোদেরকে দেখাই নাই, জাস্ট বলতেছি অ্যাস্টার রে জিনিসটা কি। কোষ বিভাজনের সময় আমরা যখন ক্রোমোজোমকে আলাদা করব তখন এই অ্যাস্টার রেটা তৈরি করা প্রয়োজন হয়। ওই অ্যাস্টার রেটা কে তৈরি করে ভাইয়া? অ্যাস্টার রেটা হচ্ছে সেন্ট্রোজোম তৈরি করে। আর স্পিন্ডল ফাইবারের ব্যাখ্যাটা তো অলরেডি দিয়ে ফেলছি, তাই না? এছাড়াও এগুলো কি তৈরি করতে সাহায্য করে? ফ্লাজেলা তৈরি করতে সাহায্য করে। ফ্লাজেলা কি ভাইয়া? ফ্লাজেলা হচ্ছে যে সুতার মতো স্ট্রাকচার, বা হচ্ছে যেটাকে আমরা বলতে হেয়ার লাইক স্ট্রাকচার, সুতার মতো স্ট্রাকচার। সুতার মতো মানে কি ভাইয়া? চিন্তা কর, আমি যদি এই যে এখানে দেখানোর চেষ্টা করি, ধর এটা একটা শুক্রাণু আঁকার চেষ্টা করতেছে, ঠিক আছে? এই যে শুক্রাণুর এখানে যে একটা লম্বা দড়ির মতো স্ট্রাকচার, এটাকে ভাইয়া কি বলি? ফ্লাজেলা বলতেছি। তাহলে দেখ ফ্লাজেলার কাজ কি হবে ভাইয়া? ফ্লাজেলার কাজ হইতেছে আমাদের চলাচলে সাহায্য করা। তাহলে তোরা বুঝতে পারতেছস আমাদের এই যে ফ্লাজেলা কোত্থেকে তৈরি হয় ভাইয়া? সেন্ট্রোজোম থেকে তৈরি হয়। আমি তো জাস্ট এখানে শুক্রাণুর উদাহরণ দিচ্ছি, এছাড়া আরও যেখানে আমাদের সেলের মধ্যে ফ্লাজেলা তৈরি করা প্রয়োজন, সেগুলো কোত্থেকে তৈরি হবে ভাইয়া? সেন্ট্রোজোম থেকে তৈরি হবে। আমি কি বুঝাইতে পারছি তোদেরকে? বুঝছস সেন্ট্রোজোমটা? কোনো কনফিউশন আছে? আচ্ছা, আমাদের টপিক এখানেই শেষ। দেখ আমি তোদের হচ্ছে যে সিলেবাস কতটুকু থাকবে, এই যে মেগা যে এক্সামটা হওয়ার কথা এতটুকু থাকবে, আমি যতটুকু পড়াইছি এতটুকুই থাকবে।
এরপরে হচ্ছে যে আমাকে একজন কোশ্চেন করছিলি, তার কোশ্চেন অ্যান্সার দিয়ে তোদেরও কাজে দিবে। দেখ কোশ্চেনটা করছিল হচ্ছে যে ভাইয়া হ্যাপ্লয়েড কেন সিঙ্গুলার, ডিপ্লয়েড কেন হচ্ছে যে আমাদের ডিপ্লয়েডকে কেন ডাবল, এই টাইপের একটা কোশ্চেন করছিলাম মেবি। দেখ কী হয় আমি তোরে বলি, নামটা কোত্থেকে আসছে এটা বুঝলেই হয়ে যাবে। হ্যাপ্লয়েড বলতে ভাইয়া বোঝা হইতেছে আমাদের সিঙ্গেল সেট, সিঙ্গেল সেট মানে একটা সেট থাকে। ডিপ্লয়েড বলতে বোঝায় ভাইয়া ডাবল সেট, মানে ডাবল সেট থাকবে। তাহলে কী হয় চিন্তা কর, আমি যে একটু আগেই বললাম আমি যে আমার স্ট্রাকচারটা কোত্থেকে আসছে, আমার নিশ্চয়ই মা বাবা থেকে আসছে। জিনিসটা কি হয়, ধর মা বাবা, মা থেকে আসবে হইতেছে আমাদের এরকম ধর একটা ক্রোমোজোম, বাবা থেকে আসবে ধর হচ্ছে যে এরকম একটা সিঙ্গেল ক্রোমোজোম, এরকম আরও 23টা আসে, মানে মোট হচ্ছে মা থেকে আসে 23টা, বাবা থেকে আসে হচ্ছে 23টা। আমি জাস্ট একটা দেখাইতেছি এখানে, মা থেকে আসতেছে 23টা, বাবা থেকে আসতেছে 23টা। এই দুইটা যখন ভাইয়া একসাথে হবে তখন ভাইয়া কী হবে, আমাদের এখানে ক্রোমোজোমগুলা একসাথে হয়ে যাবে, মানে এখান থেকে 23টা, এখান থেকে 23টা, এরকম 23টা একসাথে হয়ে যাবে। তাহলে ভাইয়া আমি তোরে বলি যে বলতেছিস হ্যাপ্লয়েড কেন সিঙ্গুলার, ভাইয়া হ্যাপ্লয়েড বলতে বুঝাইতেছে, সিঙ্গুলার বলতে বোঝায় ক্রোমোজোমগুলো সিঙ্গেল সিঙ্গেল থাকতেছে। আর ডিপ্লয়েড কেন ডাবল, ডিপ্লয়েড বলতে ডাবল বলতে বোঝায় এখানে ক্রোমোজোমগুলো কীভাবে থাকবে ভাইয়া, ডাবল ডাবল থাকবে। মানে মা থেকে যে 23টা যে ক্রোমোজোম আসবে, ক্রোমোজোমগুলো কীভাবে থাকবে, আলাদা আলাদা থাকবে, সিঙ্গেল সিঙ্গেল থাকবে। বাবা থেকে যে 23টা আসবে সেগুলো কীভাবে থাকবে ভাইয়া, এরকম আলাদা আলাদা থাকবে। এই 23টা প্লাস 23টা এগুলো হচ্ছে জোড়া করবে, জোড়া করে কি হবে আমাদের 46টা অথবা 23 জোড়া ক্রোমোজোম। যখন ক্রোমোজোমগুলো জোড় ধারণ করবে মানে একসাথে ডাবল সেট থাকবে, তখন সেটাকে ভাইয়া কি বলি, ডিপ্লয়েড বলি। আর যখন ক্রোমোজোমগুলো ভাইয়া সিঙ্গেল সিঙ্গেল থাকবে, আলাদা আলাদা থাকবে, তখন ভাইয়া সেগুলোকে কি বলি ভাইয়া, হ্যাপ্লয়েড বলি। এটা সুন্দর উদাহরণ কি ভাইয়া, এটা সুন্দর উদাহরণ হইতেছে আমাদের মা থেকে হচ্ছে যে কি আসে ভাইয়া, ডিম্বাণু, বা এটাকে আমরা কি বলি, এগ। ভাইয়া বাবা থেকে কি আসে, বাবা থেকে আসে হচ্ছে যে আমাদের শুক্রাণু। এই যে এগ, শুক্রাণুর ইংলিশ হচ্ছে ভাই স্পার্ম। এখানে ভাইয়া আমরা ডিম্বাণুর পাশে এন দেই, শুক্রাণুর পাশে এন দেই। কেন এন দেই ভাইয়া, কারণ হচ্ছে এখানে যে 23টা ক্রোমোজোম, বাবা থেকে যে 23টা ক্রোমোজোম আসতেছে, ওই 23টা ক্রোমোজোম ভাইয়া কীভাবে থাকে, সিঙ্গেল থাকতেছে। মা থেকে যে 23টা ক্রোমোজোম আসতেছে এটা হচ্ছে সিঙ্গেল থাকতেছে। বাট শুক্রাণু আর ডিম্বাণু মিলে যখন হচ্ছে যে, সবার কি কথা শোনা যাচ্ছে না? আমার কাছে মনে হচ্ছে সবার শোনা যাইতেছে। শোনা যাচ্ছে, যে বলছো শোনা যায় না ভাইয়া, তোর একটু হ্যাঁ তোর নেটওয়ার্কে ইস্যু করতেছে, তুই যদি তোর নেটওয়ার্কটা দেখ ঠিক আছে কিনা। আচ্ছা দেখ ভাইয়া, শুক্রাণু আর ডিম্বাণু দুইটা মিলে ভাইয়া কী তৈরি করবে, জাইগোট তৈরি করবে। কিন্তু তখন কি ভাইয়া আমি পাশে কি এন লিখবো না ভাইয়া, কারণ হচ্ছে তখন হচ্ছে যে n + n 2n হয়ে যাবে, বুঝছস? মানে 2n মানে কি ভাইয়া, এখানে ক্রোমোজোমগুলো জোড় বাঁধবে, এরকম জোড় জোড় আকারে থাকবে। এরকম জোড় কয়টা থাকবে ভাইয়া, 23 জোড়া থাকবে, কারণ মা থেকে আসছে 23টা, বাবা থেকে আসছে 23টা, তাহলে জোড় কয়টা হবে, অবশ্যই 23টা হবে। বুঝাইতে পারছি? তারপর দেখ এই জাইগোটটাই আলটিমেটলি আরও বিভাজন হয়ে তুই আমি আমরা একটা মানুষ হব আর কি, বুঝছস? তাহলে তোরে যদি বলে ধর তোর বডি থেকে হুট করে আমি এখান থেকে ধর হাত থেকে একটা সেল নিলাম, একটা কোষ নিলাম, কোষটা ভাইয়া কেমন হবে, অবশ্যই ডিপ্লয়েড হবে। কারণ এই জাইগোটটাই আলটিমেটলি ভাগ হইতে হইতে ভাইয়া আমাদের কি হয়েছে, পুরো মানুষটা গঠন হয়েছে। বাট যখন হচ্ছে যে প্রজননের সময়, জননের সময়, যখন হচ্ছে মা থেকে হইলে কি হবে, মা থেকে হইলে ডিম্বাণুটা আসবে, আর বাবা থেকে ভাইয়া কি আসবে, শুক্রাণুটা আসবে। তখন মা থেকে 23টা ক্রোমোজোম আসবে, বাবা থেকে 23টা আসবে। এখন কথাটা হলো ভাইয়া এরকম যদি না হইতো তাহলে কি হইতো, দেখ তার মায়ের মধ্যে আমরা জানি 46টা, প্রত্যেকটা সেলে 46টা করে ক্রোমোজোম আছে। ধর এরকম যদি আসতো, কোনো ভাগ হইলো না, অর্ধেক হইলো না, তখন কি হইতো, ধর তুই আর আমার ক্রোমোজোমের সংখ্যা কেমন হইতো, 46 + 46 কয়টা হয়ে যেত বলতো, 80 প্লাইতেছে এটা হচ্ছে 92টা হয়ে যেত। এভাবে ধর পরবর্তী প্রজন্মতে কয়টা হয়ে যেত, এটা ডাবল হয়ে যেত। পরবর্তী প্রজন্মতে ভাইয়া কয়টা হইতো, এটা ডাবল হয়ে যেত। তাহলে কি প্রজাতির ক্রোমোজোম সংখ্যা মেনটেন হইতো না ভাইয়া, তখন তুই আর আমি মানুষ হইতাম না, হয়তো বা ডাইনোসর টাইপের কিছু একটা হয়ে যেতাম। যেহেতু আমরা সবাই মানুষ হইতেছি, নিশ্চয়ই আমাদের সবার ক্রোমোজোম সংখ্যা সেম হইতেছে। এই ক্রোমোজোম সংখ্যা সেম হওয়ার জন্য কে দেয় ভাইয়া, এই যে ক্রোমোজোমটা হ্যাপ্লয়েড ডিপ্লয়েড হওয়া, এই প্রসিডিউরটা দেয় আর কি। কীভাবে হয়, যে কোয়েশ্চেন করছিস আমি কি তারা বুঝাইতে পারছি, বা তোরা যেহেতু ক্লাস করছিস তোরা কি বুঝতে পারছিস, বুঝছস?
আচ্ছা আচ্ছা, যে কোশ্চেন করছস সে একটু রেসপন্স কর ভাইয়া, তুই কি বুঝছস কি না? মেবি তার নাম আমি ভুলে গেছি ভাই, কি জানি সাবরিনা মেবি নাম ছিল। জি ভাইয়া বুঝছি। বুঝছি। তাহলে ভাই হ্যাপ্লয়েড মানে বুঝাবে হইতেছে সিঙ্গেল সেট ক্রোমোজোম, ডিপ্লয়েড বলতে বুঝাবে ডাবল সেট ক্রোমোজোম। হ্যাপ্লয়েডে ভাইয়া ক্রোমোজোমগুলো কীভাবে থাকবে? সিঙ্গেল সিঙ্গেল থাকবে। ডিপ্লয়েডে কেমন থাকবে? ডাবল থাকবে। হ্যাপ্লয়েড তোরে জাস্ট মনে রাখতে হবে, হ্যাপ্লয়েড কোষ বডিতে দুইটা, একটা হচ্ছে যে মায়ের ক্ষেত্রে হচ্ছে ডিম্বাণু, আর হচ্ছে বাবার ক্ষেত্রে হচ্ছে শুক্রাণু। এছাড়া বডির আমাদের পুরো দেহের যত কোষ আছে সবগুলাই ভাইয়া কি, সবগুলাই হচ্ছে যে আমাদের ডিপ্লয়েড বা ক্রোমোজোমগুলোর সংখ্যাগুলো কেমন থাকে? ডাবল সেট অথবা 23 জোড়া বা 46টা ক্রোমোজোম থাকে। আশা করি বুঝাইতে পারছি। দেখ আমি বাস একটু যাই, দেখ এখানে আমি দুইটা চিত্র নিয়ে আসছিলাম, একটা হইতেছে প্লান্ট সেলের চিত্র আর একটা হচ্ছে ভাইয়া অ্যানিম্যাল সেলের চিত্র। তুই খেয়াল করে দেখিস এখানে চিত্রগুলোর মধ্যে যা যা আছে সব কিছুই ভাইয়া তোদেরকে পড়াই ফেলছি। এগুলোই হচ্ছে যে তোদের এই যে মেগা এক্সাম যেটা বলছি ওইখানে কিন্তু থাকবে। তোরে জানতে হবে দেখ কনফিউশনগুলো কোথায় অ্যারাইজ করে। আমি যখন পড়ছিলাম তখন আমার কনফিউশন অ্যারাইজ করতো কোনটা কী ধরনের কাজ করে, কোনটার কাজ কী, কোনটার অপর নাম কী, কোনটার স্ট্রাকচার কেমন, কোনটার গঠন কেমন। তোদেরকে কিন্তু প্রত্যেকটার ইংলিশের মানে প্রত্যেকটা কেন নাম আসছে, কীভাবে নাম আসছে, প্রত্যেকটার এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে। যদি তোরা ভুলে যাস অথবা ধর হচ্ছে মনে আসতেছে না, আমি আজকে কি করব, এই যে এতদিন পর্যন্ত যতগুলো নোট হয়েছে আমার সবগুলা নোট একসাথে কয়টা পেজ হয়েছে দেখ, প্রায় হইতেছে 40টা পেজ হয়েছে। 40টা পেজের নোট আপলোড দিয়ে দিব। আর হচ্ছে যে তোদের যখন এই নোটটা দেখে বুঝবি না তখন হচ্ছে রেকর্ডের ক্লাসগুলো একটু দেখবি। রেকর্ডের ক্লাসগুলো যখন দেখে বুঝবি না তখন হচ্ছে ভাইয়াকে নক করিস, আমি তোকে বুঝাই দিব না। বুঝাইতে পারছি? তোরা হ্যাঁ, তোরা কি বুঝছস? জি ভাইয়া বুঝছি। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন করতে চাস? ভাইয়া একটা ডাউট সলভিং ক্লাস করলে ভালো হয়। আমরা ডাউট সলভের ক্লাসের কথা ভাবছি ভাইয়া, বাট আমরা চিন্তা করছি আগে এক্সামটা নিব। এক্সামটা নিয়ে ওই কোয়েশ্চেনটা সলভ করতে গিয়ে ওই কোয়েশ্চেন রিলেটেড যতগুলো কোয়েশ্চেন তোদের অ্যারাইজ করবে ওইগুলো সলভ করে দিব। এখন ধর ডাউট তোর মাথায় 100টা ডাউট আসবে, অন্যজনের মাথায় 100টা ডাউট আসবে, এভাবে বুঝতে গেলে তো অনেক টাইম দিতে হবে, তাই না? এর থেকে ভালো হচ্ছে তুই প্রিপারেশনটা নিয়ে এক্সাম দে। দেন আমরা যখন এক্সামের কোয়েশ্চেনটা তোকে সলভ করায় দিব ওইখানেই পাশাপাশি তোর ডাউটগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। আমার কাছে মনে হয় ওইটাই বেশি ইফেক্টিভ হবে। এখন যেহেতু তুই এখনও পড়স না, আগে পড়, নিজে পড়ে বোঝার চেষ্টা কর। অলরেডি তো তোকে পড়াইছি, নিজে যখন বুঝবি না রেকর্ডের ক্লাস দেখ, নোট দেখ, তারপরে যখন বুঝবি না জিজ্ঞেস কর, এরপরে এক্সাম দে। এক্সাম দেওয়ার পর তোর ডাউটগুলো সলভ করে দিব আমি, যাতে পরবর্তীতে যাতে আর ভুল না হয় আর কি। আর কিছু কেউ বলতেছিলি, কিছু বলতেছিলি? এক্সামটা হচ্ছে আমি বলি আমাদের হচ্ছে রবিবার, আমাদের শনিবারই হচ্ছে যে সিলেবাস শেষ হয়ে যাবে, মানে আমাদের মেগা এক্সামে যতটুকু চিন্তা করছিলাম সিলেবাসটা শেষ হবে। এরপরে রবিবার হচ্ছে তোদের সাথে আমরা বসে হইতেছে এটার জন্য আমরা চিন্তা করছিলাম যে তোদের গার্জিয়ান বা তোদের বা ধর হচ্ছে যে প্যারেন্টসের সাথে একটা মিটিং যদি করা যায়। লাইক অনেকে থাকে না, চিন্তা থাকে না অনলাইনে পড়তেছে, কেমন পড়তেছে, কতটুকু পড়াইতেছে। ওই দিন আমরা চিন্তা করছি তোদের প্যারেন্টসদের সাথে একটা মিটিং করব, তোদের সাথে মিটিং করবে, আমাদের ফার্দার প্ল্যানটা কি, তোদের এসএসসি প্ল্যানটা কীভাবে গোছায় দেওয়া যায় ওগুলো নিয়ে আমরা তোদের সাথে ডিসকাস করে দেন এক্সামটা জানাই দিব। এক্সামটা দিয়ে রেগুলার আমাদের ক্লাস চলতে থাকবে। এক্সামের ব্যাপারে আবারও বলি, এক্সামে হচ্ছে 2000 টাকা প্রাইজ মানি রাখার চেষ্টা করছি। এই 2000 টাকা হইতেছে ফার্স্ট সেকেন্ড থার্ড ওয়াইজ আমরা দেওয়া দিব আর কি, ঠিক আছে? এক্সামটা রবিবারের পরে হবে আর কি, ধর হচ্ছে সোম অথবা মঙ্গলবার। আচ্ছা ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি ভাইয়া। আমি যতটুকু পড়াইছি অতটুকুই সিলেবাস থাকবে। বায়োলজি রিলেটেড যত সমস্যা আমাকে অবশ্যই জানাবে। ও আচ্ছা, তোরা আমি খুঁজছিলাম নাহিদ ভাইয়া, তুই হচ্ছে আচ্ছা নাহিদের খুঁজছিলাম। নাহিদ হচ্ছে ভোলা থেকে ক্লাস করতেছে, একদম অনেক দূর থেকে ক্লাস করতেছে। নাহিদের ওইখানে নাকি হচ্ছে যে ঠিক মতো হচ্ছে যে সবাই শিক্ষার হারও অনেক কম। নাহিদ যেহেতু ক্লাস করতেছে এটা খুবই অ্যাপ্রিসিয়েট করতেছি। তোর যেখানেই প্রবলেম, অথবা সবার উদ্দেশ্যে বলতেছি, তোদের যেখানে প্রবলেম এগুলা জিজ্ঞেস করতে কোনো দ্বিধাদ্বন্দ্ব করিস না যে কে কী জাজ করবে, কে কী মনে করবে না করবে। তোর প্রবলেম, তোর সমস্যা তোরে সলভ করতে হবে। অন্য কেউ কী জাজ করতেছে, কী মনে করতেছে, এগুলো দেখে আদৌ লাভ আছে তোর কোনো? আর নাহিদ ভাই তুই যেহেতু আগের ক্লাসগুলো করস নাই বা যেই এখানে আসোস নতুন ক্লাসগুলো করস নাই, উদ্দেশ্য বলবো যে আমাদের ইউটিউব ক্লাস আছে, ইউটিউবে হচ্ছে যে আগের রেকর্ডেড প্রত্যেকটা ক্লাস আছে, আমরা নোটটাও আপলোড করে দিচ্ছি। এরপরে হচ্ছে তুই ওগুলো দেখে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা কর। এরপরে যদি না বুঝাস তখন তো আমরা আসি আর কি, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, কতটুকু পড়াইছি সেটা হইতেছে নিউক্লিয়াসের শেষ পর্যন্ত পড়াইছি, মানে উদ্ভিদ টিস্যুর আগ পর্যন্ত। আচ্ছা ফারিন কি একটা জানি জিজ্ঞেস করছোস, কি জানি ভুলে খেয়াল করিনি। আচ্ছা ঠিক আছে, খেয়াল করিনি ভাইয়া। ফারিন কি কোয়েশ্চেন জানি করছিলি, তুই আবার একটু করতে পারবি?
বুঝতেছি না ভাইয়া। আচ্ছা, এক্সামের সিলেবাসটা হইতেছে যতটুকু পড়ানো হয়েছে। কেমিস্ট্রি তোদের হচ্ছে যে মেবি সেকেন্ড চ্যাপ্টার পড়ানো হয়েছে, ফিজিক্স হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার, আর হচ্ছে যে বায়োলজি হইতেছে আমি যতটুকু পড়াইছি অতটুকুই সিলেবাস। ঠিক আছে, আজকে এখানে শেষ করে দিচ্ছি। সবাই অ্যাটেন্ড করতে পারবে, এক্সাম সবার জন্য উন্মুক্ত, প্রাইজ মানিও সবার জন্য উন্মুক্ত। ঠিক আছে, এমন না যে ক্লাস করে না এক্সাম দিতে পারবে না, এরকম কিছু না। সো তোদের সবাই ফ্রেন্ডকে, তোদের আশেপাশে যারা আছে সবাইকে বলবে যে এক্সামটা অ্যাটেন্ড করার জন্য, অ্যাটলিস্ট বুঝবে যে আমরা কতটুকু পড়াইছি অথবা এক্সামের কোশ্চেনগুলো কেমন হবে, এইসব স্ট্যান্ডার্ডটা অ্যাটলিস্ট ধারণা পাবে আর। ঠিক আছে, আচ্ছা ভাই ঠিক আছে। ফারিন কি কোশ্চেন করছে, আমি তোর অ্যান্সারটা মেবি দিতে পারি নাই, কি আমাকে কি আবার একটু কোশ্চেন বা তোর ভয়েসটা বুঝাইতেছে না। আচ্ছা ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি ভাই। ঠিক আছে, আল্লাহ হাফিজ। আচ্ছা, এক্সাম 3টা সাবজেক্টে একদিনে হবে? হ্যাঁ, একসাথে হবে। এক্সাম 3টা সাবজেক্টে একদিনে হবে, মানে একসাথেই হবে। এমসিকিউ টাইপের থাকবে আর কি, অথবা সিকিউ, যেভাবেই করি না কেন এটা নিয়ে তোদের সাথে রবিবার আলোচনা করবো। আচ্ছা ঠিক আছে, শেষ করে দিচ্ছি।